ক্লাস 9 সমস্ত বিদ্যার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, তাই তো? ঠিক আছে। দেখো, বিগত গুগল মিটের লাইভ ক্লাসে পশ্চিমবঙ্গের কৃষিকাজ থেকে আমরা 3টে ফসল সম্পর্কে আলোচনা করেছিলাম। একটা হচ্ছে ধান চাষের, অর্থাৎ পশ্চিমবঙ্গের ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ, পাট চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ এবং চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ। এই 3টে কিন্তু খুব ভালো করে করবে। এবং যখনই এই 3টে করবে তখন আমি বলেছিলাম, দেখো ক্লাস চলাকালীন ভূমিকাটা কিন্তু ভালো করে লিখতে হবে। কি কি পয়েন্ট আসবে এর মধ্যে? যেমন দেখো, আমাদের প্রথমে হচ্ছে ভূমিকা লিখবে, তারপর হচ্ছে বৈজ্ঞানিক নাম, মাঝখানটা দেখো পয়েন্ট করতে বলেছিলাম অনুকূল ভৌগোলিক পরিবেশ, অনুকূল অনুকূল ভৌগোলিক পরিবেশ। এর প্রথম পার্টটা হচ্ছে জলবায়ু, জলবায়ুর দেখো এর কতগুলো উপবিভাগ বলেছিলাম। উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা, এই 3টে হচ্ছে জলবায়ুর ভাগ, উপবিভাগ। ভূপ্রকৃতি মানে ভূমিরূপটা কেমন প্রয়োজন, মৃত্তিকা, কোন ধরনের মৃত্তিকাতে আমাদের ফসলটা ভালো চাষ হবে। এই কটা কিন্তু যে পার্টটা গেল, এই পার্টটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, যেটা হচ্ছে আমরা প্রকৃতি থেকে পাই। হচ্ছে এরপর দেখো এখানে একটা ছবি দিতে হবে, ম্যাপ। আমি যেহেতু বিগত ক্লাসে ধান, পাট আর চা আলোচনা করেছি, 3টে ছবি আমি এঁকে দেবো। আগে ফরম্যাটটা তোমরা লিখে নাও, যেটা তোমাদের ক্লাসের মধ্যে বলেছিলাম সেটা বোর্ডের মধ্যে করিয়ে দিচ্ছি। এবার দেখো বি দিয়ে পয়েন্ট করলে অপ্রাকৃতিক পরিবেশ, মানে যেটা প্রকৃতি থেকে পাওয়া যায় না। মানুষ যে পরিবেশগুলো অর্থের বিনিময়ে তৈরি করে, অপ্রাকৃতিক পরিবেশ। সেই অপ্রাকৃতিক পরিবেশের মধ্যে যেগুলো পাবো আমরা, তাহলে 4 নম্বর গেল। 4 নম্বরে লিখবো আমরা শ্রমিক, 5 নম্বর হচ্ছে বাজার ও চাহিদা, 6 নম্বর হচ্ছে মূলধন, যাকে আমরা অর্থ বলি। অর্থ ছাড়া তো কোনো কৃষিকাজ হবে, কোনো ফসলই হবে না। উচ্চ ফলনশীল বীজ,
8 নম্বর হচ্ছে সার ও কীটনাশক। জলসেচের সুবন্দোবস্ত। উন্নত পরিবহন ব্যবস্থা। আচ্ছা, শ্রমিক বাজার চাহিদা মূলধন, উন্নত বীজ, সার, কীটনাশক, জলসেচের সুবন্দোবস্ত, উন্নত পরিবহন। শ্রমিক বাজার চাহিদা, মূলধন, উচ্চ ফলনশীল বীজ, সার, কীটনাশক, জলসেচের সুবন্দোবস্ত, উন্নত পরিবহন ব্যবস্থা, আর হচ্ছে সরকারি সহযোগিতা। সরকারি সহযোগিতা। দেখো এই কটা কিন্তু পয়েন্ট তোমাদের ফসলের মধ্যে লিখতেই হবে ধানের ক্ষেত্রে। তাহলে ধানের ক্ষেত্রে প্রধান যেটা হচ্ছে আমরা বলেছিলাম, দেখো এই ফরম্যাটটা প্রত্যেকে লিখে নিলে। এখানে শুধু মেন জিনিসটা একটু তোমাদের ধরিয়ে দিই যে ভূমিকার মধ্যে ধানকে বলে আমাদের, যেহেতু ধানটা প্রসঙ্গ প্রথমে একটা হালকা টাচ করে দিই, ধানকে বলে কিন্তু আমাদের তৃষ্ণার্ত ফসল বলে। তৃষ্ণার্ত ফসল। তৃষ্ণার্ত ফসল নাম হচ্ছে অর্থাৎ প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়, থার্স্টি ক্রপ যাকে আমরা বলি। বৈজ্ঞানিক নামটা হচ্ছে ওরাইজা স্যাটিভা। ঠিক আছে, তাহলে ধানের ভূমিকার মধ্যে কি লিখবো? পশ্চিমবঙ্গে ধান হচ্ছে ক্রান্তীয়, পশ্চিমবঙ্গ তথা ভারতে ধান হচ্ছে ক্রান্তীয় উষ্ণ আর্দ্র মৌসুমী জলবায়ু অঞ্চলের ফসল। ধান হচ্ছে ভারতের প্রধান তথা পশ্চিমবঙ্গের প্রধান হচ্ছে খাদ্য ফসল। তাই ধান চাষের জন্য আমাদের যে গুরুত্বপূর্ণ আমাদের তথ্যটা হচ্ছে তৃষ্ণার্ত ফসল। আমরা এই জন্যই বলে থাকি না, ধান চাষের প্রতিটি পর্যায়ে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন, তাই ধানকে আমাদের তৃষ্ণার্ত ফসল বলি। এটা ভূমিকার মধ্যে অবশ্যই লিখতে হবে। বৈজ্ঞানিক নাম কি বললাম? ওরাইজা স্যাটিভা বা স্যাটিভাম। এবার হচ্ছে জলবায়ু। তাহলে অনুকূল ভৌগোলিক পরিবেশ করলে তার একটা পার্ট হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। জলবায়ুর মধ্যে লিখব উষ্ণতা, অর্থাৎ 22 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন। একটা বাক্যে লিখে দেবো, বেশি বড় করে লিখবো না। বৃষ্টিপাত, ধান চাষের ক্ষেত্রে 100 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন। আর্দ্রতা, ধান চাষের প্রাথমিক অবস্থাতে আর্দ্র আবহাওয়ার প্রয়োজন, যাতে বীজ থেকে চারা বের হয়, এবং কাটার সময় শুকনো আবহাওয়ার প্রয়োজন। ওকে। ভূপ্রকৃতি, ধান চাষের জন্য সমতল জমির প্রয়োজন, যাতে সব জায়গায় জল জমে থাকতে পারে। মৃত্তিকা, ধান চাষের জন্য বেলে, এঁটেল, দোআঁশ মাটি তথা নদী অববাহিকার উর্বর পলিমাটি আদর্শ। ঠিক আছে, এর বেশি লিখতে যাবো না, কারণ পয়েন্টগুলোকে আমার কভার করতে হবে। এরপর ম্যাপটা আমরা এঁকে দিচ্ছি, পশ্চিমবঙ্গের আমাদের ম্যাপটা আঁকবো। পশ্চিমবঙ্গের ম্যাপটা আঁকলাম। আঁকার পর ধান উৎপাদক অঞ্চলটাকে শুধুমাত্র দেখিয়ে দেবো। এই অংশটা হচ্ছে প্রচুর পরিমাণে ধান চাষ হয় পশ্চিমবঙ্গে। এখানে আমাদের গঙ্গা নদীর গতিপথটা একটু নিচের দিকে দেখিয়ে দেবো। অ্যারো চিহ্ন দিলাম। ইন্ডেক্সে কি লিখবো? স্টার্ট চিহ্ন, যেটা প্লাস চিহ্ন দিয়েছি। প্রধান ধান উৎপাদক অঞ্চল।
ঠিক আছে। এবার দেখো চলে যাচ্ছে আমাদের অর্থনৈতিক অপ্রাকৃতিক পরিবেশ বা অর্থনৈতিক পরিবেশ। সেখানে প্রথম পয়েন্টে কি আছে বলো, শ্রমিক। না, ধান চাষ হচ্ছে এক প্রকার শ্রম নিবিড় কৃষি, প্রতিটা পর্যায়ে প্রচুর পরিমাণে শ্রমিকের দরকার। চাহিদা বাজার, ধান যেহেতু পশ্চিমবঙ্গ তথা ভারতের একটা প্রধান খাদ্য ফসল, তার চাহিদা এবং বাজার সারা বছর লক্ষ্য করা যায়। মূলধন অর্থাৎ ধানের বীজ কেনা, শ্রমিকের মজুরি দেওয়া, জমিতে চাষ দেওয়া, বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন রকম কাজের জন্য প্রচুর পরিমাণে মূলধন অর্থাৎ অর্থের প্রয়োজন হয়। উচ্চ ফলনশীল বীজ, বর্তমানে যে কোনো ফসল দেখো আমরা চাষ করি না কেন, সেখানে আমাদের উচ্চ ফলনশীল বীজ তথা হাইব্রিড বীজের আমরা চাষ করে থাকি, যেমন জয়া, রত্না, গোবিন্দ ইত্যাদি, দু একটা নাম উল্লেখ করে দিলে। সার এবং হচ্ছে কীটনাশক, আমরা যে কোনো ফসল দেখা যায় চাষ করি, একটা জমিতে মনে করো বছরের পর বছর আমরা চাষ করে যাচ্ছি, এক্ষেত্রে কী লক্ষ্য করা যাচ্ছে, যে জমিতে উর্বরতার পরিমাণটা কমে আসছে, তার ফলে সেখানে পোকামাকড় আক্রমণটা বাড়ছে। তাই জমিতে উর্বরতা বজায় রাখার জন্য সার ব্যবহার করছি, আর কীটনাশকটা ব্যবহার করছি পোকামাকড়কে মারার জন্য। ঠিক আছে। তারপরে হচ্ছে জলসেচের সুবন্দোবস্ত, অর্থাৎ সব জায়গায় পশ্চিমবঙ্গে সর্বত্র তো সমানভাবে জলসেচের বন্দোবস্ত করা যায়নি, তাই বর্তমানে জলসেচের আরও পরিমাণটাকে যাতে অঞ্চলটাকে প্রসারিত করা যায়, খালও খনন করা হচ্ছে এবং যে সমস্ত খালগুলো আছে সেগুলো পলি ভরাট হয়ে গেছে, সেই পলিগুলোকে সেখান থেকে মানে অ্যাকচুয়ালি সেখান থেকে তুলে দিয়ে গভীরতার পরিমাণটা বাড়ানো হচ্ছে। তারপর উন্নত পরিবহন ব্যবস্থা, এখন দেখো যে কোনো ফসল দেখো চাষ করতে গেলে কৃষি কিন্তু প্রথমেই সেখানে উন্নত পরিবহন অর্থাৎ হাইড্রোলিক ট্র্যাক্টরের ব্যবহার করছে, হারভেস্টার, রোটাভেটার প্রভৃতি এগুলো ব্যবহার করছে। আচ্ছা, এখানে তার একটা পয়েন্ট আছে মনে পড়ে গেল, সেটা তোমরা এটা আমি 12 নম্বর দিচ্ছি, এই 11 নম্বর দিয়ে পয়েন্টটা লিখবে। 11 নম্বর দিয়ে পয়েন্টটা উন্নত প্রযুক্তিবিদ্যা, উন্নত প্রযুক্তিবিদ্যা, এই পয়েন্টে কিন্তু 11 নম্বর দেবে, আর এই পয়েন্টটা সরকারের পয়েন্টটা সহযোগিতা পয়েন্টটা 12 নম্বর দেবো। আচ্ছা, সরকারি সহযোগিতা দেখো লাস্ট পয়েন্ট আছে। বর্তমানে দেখো কৃষককে কৃষিকাজে উৎসাহ দেওয়ার জন্য কি করা হচ্ছে, কৃষি বিমা মনে পড়ছে, ফসল বিমা, শস্য বিমা, কৃষি ঋণ প্রভৃতি প্রদান করে কৃষকদের কৃষিকাজে উৎসাহ দেওয়া হচ্ছে। তাহলে এটুকু ভালো করে লিখবে, সেটা হচ্ছে আমাদের ধানের ক্ষেত্রে। তাহলে ধানের ক্ষেত্রে আমরা কিন্তু এই ফরম্যাটটা তৈরি করে দিলাম। ওকে, এবার দেখো আমরা একটু পাটের ক্ষেত্রে যাই। এবার ধানটা যেহেতু আলোচনা হয়ে গেল, এবার ধানের জায়গায় আলোচনা করবো আমরা পাটের প্রসঙ্গটা। দেখো পাটের ক্ষেত্রে যে প্রসঙ্গটা উঠে আসবে, পাট হচ্ছে এক প্রকার পশ্চিমবঙ্গের অর্থকরী ফসল। অর্থকরী ফসল বলা হয় পাটকে, কারণ হচ্ছে পাটকে বিদেশে বিক্রি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করে থাকি, তাই আমাদের পাটকে অর্থকরী ফসল বলা হয়ে থাকে। পাট হচ্ছে এক প্রকার তন্তু জাতীয় ফসল, তাহলে তন্তু জাতীয় ফসলটাকেও আমাদের উল্লেখ করতে হবে। তন্তু জাতীয় ফসল, এটা উল্লেখ করলে এখানে তৃতীয় নম্বর আমাদের এখানে উল্লেখ করতে পারি, বলে সোনালী তন্তু বলে পাটকে। আচ্ছা, তাহলে সোনালী তন্তু শব্দটাকে আমাদের পাটের ক্ষেত্রে কিন্তু এটা কোটেশন দিয়ে রাখে, সোনালী তন্তু বলে পাটকে। আর বৈজ্ঞানিক নামটা হচ্ছে কর্কোরাস, কর্কোরাস ক্যাপসুলারিস হচ্ছে কর্কোরাস ক্যাপসুলারিস ও।
তাহলে আছে আমাদের এখানে বৈজ্ঞানিক নামটা পাচ্ছি কর্কোরাস ক্যাপসুলারিসো, ঠিক আছে বৈজ্ঞানিক নাম। এবার দেখো অনুকূল ভৌগোলিক পরিবেশ যেমন লেখা আছে, তোমরা লিখলে অনুকূল ভৌগোলিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশের মধ্যে দেখো উষ্ণতা, বৃষ্টিপাত আর আর্দ্রতা যেমন ধানের ক্ষেত্রে লিখলে সেরকম কিন্তু পাটের ক্ষেত্রেও লেখা যায়, শুধু নামটা পরিবর্তন করে দেবে, ঠিক আছে। এক্ষেত্রে দেখো ভূপ্রকৃতি মৃত্তিকা একই রকম, ধানের মতো পাটের একই রকম। এখানে দেখো আমাদের এই যে ছবিটা এঁকেছি, ছবির ক্ষেত্রেও দেখো এই পশ্চিমবঙ্গের মানচিত্রে যেটা ধান দেখানো আছে এখানে তুমি পাটটাও চলে আসবে, শুধুমাত্র এই ফসলটার নামটা এখানটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, ধানের জায়গায় হয়ে যাচ্ছে ওটা হচ্ছে আমাদের পাট, ঠিক আছে। প্রধান পাট উৎপাদক অঞ্চল পয়েন্ট করলে, আর এখানে দেখো যে কটা আলোচনা করেছি একই রকম আমাদের চলে আসবে, শুধুমাত্র এখানে ধানের জায়গায় পাটটা তোমরা পুট করে দেবে, তাহলে লেখা এবং পয়েন্ট সব একরকম চলে আসবে, ঠিক আছে। এবার দেখো তাহলে ধান আর পাটটা আলোচনা করে দিলাম, ম্যাপটাও করে দিলাম। তৃতীয় নম্বর দেখো পর্যায়ে যাচ্ছে আমাদের, তোমাদের এখানে ফসলের মধ্যে দেখো আছে চাটা, চা। তাহলে চায়ের ক্ষেত্রে যেগুলো লিখছি কিন্তু সেগুলো খাতার মধ্যে লিখে নেবে তোমরা, কেন এগুলো পরে কিন্তু আর আলোচনা হবে না। কারণ পাটের বৈজ্ঞানিক নামটা কি বললাম, কর্কোরাস ক্যাপসুলারিস, শেষে ও, ঠিক আছে। এবার যাচ্ছি আমরা চা। চা হচ্ছে পশ্চিমবঙ্গ তথা ভারতের সর্বপ্রধান প্রাচীনতম একটা বাগিচা ফসল, ভূমিকার মধ্যে অবশ্যই লাগবে সর্বপ্রধান পানীয় ফসল তথা বাগিচা ফসল, আর সর্বপ্রাচীনও কিন্তু। চা মৃদু উত্তেজক পানীয়, মানুষের ক্লান্তি দূর করতে সহযোগিতা করে, তাই চাকে বলে আমাদের সোনালী পানীয়। তাহলে সোনালী পানীয় শব্দটা ব্যবহার করব আমরা চায়ের ক্ষেত্রে, কারণ হচ্ছে চা যেহেতু এটাও অর্থকরী ফসলের মধ্যেই পড়ে, ঠিক আছে, এটাকেও আমরা অর্থকরী ফসলের মধ্যেই রাখবো, অর্থকরী ফসল। কারণ হচ্ছে চায়ের বিদেশে বাজার হচ্ছে বিস্তৃত, তাই সেই জন্য ভারত যেমন শ্রীলঙ্কা, বাংলাদেশ, চীন প্রভৃতি দেশের সঙ্গে প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়, তার জন্য আমাদের এই ফসলটাকে অর্থকরী ফসলের মুদ্রা একটা নাম দেওয়া হয়ে থাকে, তথা সোনালী ফসল আমরা বলে থাকি বা সোনালী পানীয় বলে থাকি। বৈজ্ঞানিক নাম হচ্ছে চায়ের হচ্ছে থিওসাইনেনসিস, থিওসাইনেনসিস, কি নাম বললাম, থিওসাইনেনসিস। অনেকে দেখবে এটাকে বলে থাকে ক্যামেলিয়া সাইনেনসিস বলে, ক্যামেলিয়া সাইনেনসিস একই জিনিস। এবার প্রাকৃতিক পরিবেশের উষ্ণতা দেখো, যেহেতু চা হচ্ছে পাহাড়ি পার্বত্য জলবায়ু অঞ্চলের ফসল, তাই চাষের জন্য কিন্তু বেশি পরিমাণে আমাদের উষ্ণতার আমাদের প্রয়োজন হয় না। যেমন চা চাষের ক্ষেত্রে দেখো আমরা দেখি 10 থেকে 27 ডিগ্রি আমাদের সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন চা চাষের ক্ষেত্রে, 10 থেকে আমাদের 27 ডিগ্রি সেলসিয়াস, তবে গড়ে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতেও আমাদের চা চাষ হয়ে থাকে। তারপর দেখো যদি আমরা বৃষ্টিপাত, যে আমাদের চা চাষের ক্ষেত্রে 200 থেকে 250 সেন্টিমিটার আমাদের বৃষ্টিপাতের প্রয়োজন। তারপরে পয়েন্টটা দেখো আর্দ্রতা, কারণ চা চাষ হচ্ছে এক প্রকার আমাদের ঔপনিবেশিক ফসল। তাহলে ঔপনিবেশিক ফসল আমরা কেন বলছি, কারণ ভারতবর্ষে চা চাষ প্রথম ইংরেজরা তথা ব্রিটিশরা ইউরোপ মহাদেশ থেকে চা গাছ নিয়ে এসে দার্জিলিং, সিদ্রাপং প্রভৃতি সংলগ্ন অঞ্চলে ব্যবসায়িক ভিত্তিতে চা চাষ তারা শুরু করে, তাই চাকে আমাদের ঔপনিবেশিক ফসল বলে থাকি, ঠিক আছে। তারপরে দেখো আর্দ্রতা, যখন এই পয়েন্টটা আমরা এখানে মধ্যে পেলাম, তারপর এর মধ্যে চলে আসছে আমাদের ভূপ্রকৃতি। চা চাষ কোথায় হয়ে থাকে আমরা প্রত্যেকেই জানি, পাহাড়ি পার্বত্য অঞ্চল তথা ঢালু জমিতে এখানে চাষাবাদ হয়ে থাকে। মৃত্তিকা, কারণ হচ্ছে চা চাষের জন্য যে ধরনের আমাদের মাটির প্রয়োজন, সেখানে হচ্ছে লৌহযুক্ত দোআঁশ, হিউমাস মাটি, দোআঁশযুক্ত আমাদের
কি বললাম যে লৌহযুক্ত দোআঁশ মাটি, হিউমাসযুক্ত আম্লিক পর্জল মাটি, আর পটাশযুক্ত মাটি হচ্ছে আমাদের চা চাষের ক্ষেত্রে আদর্শ। এবার আমরা এখানে ম্যাপটায় যাব। ম্যাপটার ক্ষেত্রে এই সীমানাগুলো আমরা মুছে দেবো, কারণ হচ্ছে যেখানে শুধু চা চাষ হয় শুধু সেই চা চাষের এলাকাটুকু আমরা চিহ্নিত করব। যেমন দেখো এইখান থেকে এইটুকু পোর্শন অংশটা, এই অংশটাকে আমরা একই রকম শেডের মাধ্যমে দেখিয়ে দিই। তাহলে এখানে ধানের জায়গায় লিখবো আমাদের চা। তাহলে প্রধান চা উৎপাদক অঞ্চল ব্র্যাকেটের মধ্যে এখানে লিখতে পারো দার্জিলিং, জলপাইগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, এগুলোর মধ্যে ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি দার্জিলিং। হ্যাঁ, প্রধান হচ্ছে চা উৎপাদক অঞ্চল। এবার দেখো বাকি এইদিকে যে পয়েন্টগুলো আছে, অর্থাৎ শ্রমিক, বাজার চাহিদা, মূলধন, এখানে তোমার একটা পয়েন্টটা অ্যাড করতে হবে, সেটা হচ্ছে 13 নম্বর করলে 12 নম্বর করবে আমাদের কারখানা। কারখানা পয়েন্টটা কিন্তু এখানে অ্যাড করতে হবে। আচ্ছা, আর এইখানে আরেকটা পয়েন্ট অ্যাড করা দরকার, এই মৃত্তিকার পরে তাহলে নাম্বারটা চেঞ্জ হতে হতে চলে যাবে। তাহলে এখানে আমাদের 4 নম্বরে যদি অ্যাড করতে হবে, এখানে কিন্তু ছায়া প্রদানকারী বৃক্ষ, ছায়া প্রদানকারী বৃক্ষ, ঠিক আছে। মৃত্তিকার পরে কিন্তু ছায়া প্রদানকারী বৃক্ষ শব্দটাকে সঙ্গে অ্যাড করতে হবে। তাহলে হচ্ছে ছায়া প্রদানকারী বৃক্ষ কিন্তু চা চাষের ক্ষেত্রে খুবই দরকার, কারণ চা চাষ কি হয়, চা গাছ প্রখর সূর্যের তাপ সহ্য করতে পারে না, তাই চা বাগানের মধ্যে ছায়া প্রদানকারী বৃক্ষ লাগানো হয়। তাহলে জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা, ছায়া প্রদানকারী বৃক্ষ, এই কটা গেল হচ্ছে প্রাকৃতিকের পয়েন্ট। নিয়ে পশ্চিমবঙ্গের ম্যাপটা এঁকে দিয়ে, যদি পুরোটা না আঁকতে পারো উপরিভাগের অংশটা এঁকে দেখালেও চলবে, নিয়ে ইন্ডেক্স দিয়ে প্রতীক চিহ্ন দিয়ে নামটা লিখে দিলে। এবার অপ্রাকৃতিক পয়েন্ট যেটা, এখানে দেখো শুরু হচ্ছে অপ্রাকৃতিক পরিবেশের মধ্যে, তাই এটা হয়ে যাবে নাম্বার 5 শ্রমিক। তারপর নাম্বার 6 হবে আমাদের বাজার চাহিদা, নাম্বার 7 হচ্ছে মূলধন, নাম্বার 8 হচ্ছে উচ্চ ফলনশীল বীজ, এবং নাম্বার 9 হচ্ছে সার কীটনাশক, নাম্বার 10 হচ্ছে জলসেচের সুবন্দোবস্ত, নাম্বার 11 হচ্ছে উন্নত পরিবহন ব্যবস্থা, নাম্বার 12 হচ্ছে উন্নত প্রযুক্তিবিদ্যা, নাম্বার 13 হচ্ছে কারখানা, আর নাম্বার 14 হচ্ছে কি সরকারি সহযোগিতা। তাহলে দেখো এখানে এতগুলো দেখো পয়েন্ট কোনো বইতে পাবে না, ঠিক আছে। আমি দেখো সুন্দর করে গুছিয়ে ফরম্যাট তৈরি করে ছবি সহযোগে তোমাদের সামনে প্রেজেন্ট করে দিলাম, যাতে তোমাদের নোটটা ভালো করে তৈরি করতে পারো। সবসময় যে নাম্বার তোলার বিষয়ে যে আমরা সেটাকে খাটবো সেটা তো নয়, কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের নিজের ভবিষ্যতের জন্য কি শিখে রাখার আমাদের প্রয়োজন আছে, তার জন্য কিন্তু এই ফরম্যাটটা আমি তৈরি করলাম। আর এই ফরম্যাটটা দেখো তৈরি করে এখানে আমাদের কিভাবে সুন্দর করে তার একটা প্রতিফলন দেখিয়েছি, তোমরা এটা সেরকমভাবে তৈরি করে নেবে। ওকে, পরবর্তী দেখো এখান থেকে আমরা যে প্রশ্নটায় যাব সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের শিল্প, ঠিক আছে। যদিও এটা বিগত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, তার জন্য কিন্তু এই ফরম্যাটটা তোমাদের দেখিয়ে দিলাম, যাতে ভালো করে তোমরা আরও ভালো করে বুঝতে পারো। আর মেন টপিক আমরা ভারতের শিল্পতে একটু আলোচনা করে দিই। দেখো শিল্প জিনিসটা কি, শিল্প জিনিসটা হচ্ছে ইংরাজিতে যাকে আমরা ইন্ডাস্ট্রি বলি, ইন্ডাস্ট্রি। তাহলে দেখো এই ইন্ডাস্ট্রি শব্দটাকে এটা মুছে দিই আমরা, এখানে প্রত্যেকে তুলে নিয়েছি ওটাকে। সেই ইন্ডাস্ট্রি শব্দটাকে অর্থাৎ শিল্প কাকে বলে, মানুষ দেখবে যখন তার কর্ম নিপুণতার সাহায্যে যে সে কাজটা ভালো পারে, তাহলে মানুষ যখন তার কর্ম নিপুণতার সাহায্যে প্রকৃতিতে যে সমস্ত কাঁচামাল পাওয়া যায় সেইটাকে উন্নত প্রযুক্তিবিদ্যার সাহায্যে যখন আরও বেশি ব্যবহারের উপযোগী করে তোলে, অর্থাৎ দ্রব্যের রূপান্তর ঘটায়, তখন তাকে আমরা বলবো শিল্প। কি বললাম, মানুষ তার কর্ম নিপুণতার সাহায্যে প্রকৃতিতে যে কাঁচামালগুলো পাওয়া যায় সেখানে উন্নত প্রযুক্তিবিদ্যার সাহায্যে
যাতে মানুষের কাছে আরও ব্যবহারের উপযোগী করে তোলা যায় তথা দ্রব্যের রূপান্তর ঘটানো হয় যে পরিকল্পনার সাহায্যে, তাকে আমরা এক কথায় বলবো শিল্প। ঠিক আছে, তাহলে শিল্প সংজ্ঞাটা আমরা আলোচনা করলাম। এবার দেখো আমাদের পশ্চিমবঙ্গে যে শিল্পগুলো আমাদের সিলেবাসের মধ্যে আছে, তাহলে সেই শিল্পগুলোর মধ্যে প্রথমেই দেখো আমরা পাবো যে শিল্প, সেই শিল্পটা হচ্ছে আমাদের লৌহ ইস্পাত শিল্প। প্রথমেই যে শিল্পটা হচ্ছে আমাদের আয়রন ওর ইন্ডাস্ট্রি, বাংলায় যাকে বলে আমরা লৌহ ইস্পাত শিল্প। লৌহ ইস্পাত শিল্প এটা হচ্ছে এক প্রকার কিন্তু অবিশুদ্ধ শিল্প, অর্থাৎ শিল্পকে দুভাগে আমরা ভাগ করতে পারি, একটা বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প আর একটা হচ্ছে অবিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প। তাহলে বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প আমরা কাকে বলবো? যে কাঁচামালটা শিল্পে যতটা ব্যবহার করব সেখান থেকে ততটাই মাল পাবো, ওজন কমবে না, এটা বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল। আর অবিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল কোনটা? যে কাঁচামালটা শিল্পে যতটা ব্যবহার করব সেখান থেকে যেটা পাবো তার ওজনটা কমে যাবে। মনে থাকবে, তাহলে বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল আমরা কি বলতে পারি? এখানে হচ্ছে তুলা আর পাট, এটা বিশুদ্ধ শ্রেণী। আর অবিশুদ্ধ শ্রেণী কোনটা? যেমন ইক্ষু হতে পারে, তারপর আমাদের ধান হতে পারে, গম হতে পারে ইত্যাদি। ওকে, তাহলে দেখো লৌহ ইস্পাত শিল্পের এখানে কি কি লাগে? তাহলে লৌহ ইস্পাত শিল্প হচ্ছে আমাদের অবিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল ভিত্তিক শিল্প, ওজনটা কমে যায়। তাহলে লৌহ ইস্পাত শিল্পের আমাদের মেন প্রশ্নটা হচ্ছে, খুব ভালো করে করবে প্রশ্নমান 5-এ, পশ্চিমবঙ্গে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ। প্রশ্নমান 5-এর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটাই প্রশ্ন, ভালো করে করবে, বলে দিচ্ছি। পশ্চিমবঙ্গে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ। এটা হচ্ছে ফুল মার্কস হচ্ছে 5, ভালো করে করবে এটা। কারণ দেখো লৌহ ইস্পাত শিল্পে কি কি কাঁচামাল লাগে, কাঁচামালটাকে আমাদের ইংরেজিতে বলে র মেটেরিয়াল, যার উপর নির্ভর করে শিল্পটা দাঁড়িয়ে আছে। এই যে আমরা পোশাক পরে আছে, কাঁচামাল কি? তুলো থেকে সুতো হয়, সুতো থেকে জামা কাপড় তৈরি হয়। এই যে আমরা চা খাচ্ছি, কাঁচামাল কি? চা গাছের পাতা। এই যে আমাদের মনে করো ভাত খাচ্ছি, কাঁচামাল কি? ধান। এই যে আটা খাচ্ছি, কাঁচামাল কি? গম। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে হচ্ছে লৌহ ইস্পাত শিল্পের জন্য কি কি কাঁচামাল দরকার, জিনিসগুলোর নামটা একটু শুনে রাখলে সুবিধা হবে তোমাদের। তাহলে প্রথম পয়েন্টটা যেটা এখানে আসবে সেটা হচ্ছে আমাদের কাঁচামাল বলে একটা পয়েন্ট আসবে, সুলভ কাঁচামাল। কাঁচামালটা হচ্ছে সুলভ, সহজে পাওয়া যায়। অর্থাৎ লৌহ ইস্পাত শিল্পের জন্য যে কাঁচামাল দরকার, চুনাপাথর, ম্যাঙ্গানিজ, ডলোমাইট, মেন কাঁচামাল হচ্ছে আকরিক লৌহ, মনে রাখবে। লৌহ ইস্পাত শিল্পের জন্য যে প্রয়োজনীয় আকরিক লৌহ আমাদের পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ উড়িষ্যার গুরুমহিষানি, বোনাই, সোলাইপাত, কিরিবুরু, পানশিরাবুরু প্রভৃতি থেকে পাওয়া যায়। তারপরে দেখো দ্বিতীয় নম্বর আমাদের পয়েন্টটা করতে পারি আনুষঙ্গিক কাঁচামাল। আনুষঙ্গিক কাঁচামাল, তাহলে আসল কাঁচামালটা হচ্ছে আকরিক লৌহ, আর আনুষঙ্গিক কাঁচামাল কি কি বললাম আমাদের? চুনাপাথর, ম্যাঙ্গানিজ, ডলোমাইট, টাংস্টেন, নিকেল, মনিবডেনাম, ভ্যানাডিয়াম, খড়জল ইত্যাদি আনুষঙ্গিক কাঁচামাল তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে আমরা পাই। তারপরে পয়েন্টটা করবো আমাদের বিদ্যুতের প্রাচুর্যতা, অর্থাৎ লৌহ ইস্পাত শিল্পের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ পাওয়া যায় এনটিপিসি, অর্থাৎ ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, দুর্গাপুর থেকে আমরা পাচ্ছি। তারপর জলবিদ্যুৎ আমাদের পাঞ্চের জলাধার থেকে পাই যায়, তাহলে প্রয়োজনীয় বিদ্যুতের প্রাচুর্যতা আমরা পেয়ে থাকি। তারপরে পয়েন্টটা করব আমাদের দক্ষ শ্রমিক, কারণ হচ্ছে লৌহ ইস্পাত শিল্পের জন্য প্রয়োজনীয় দক্ষ শ্রমিক পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী ঝাড়খণ্ড, উড়িষ্যা প্রভৃতি থেকে পাওয়া যায়। তাহলে শ্রমিক হলো। তারপরে হচ্ছে বাজার ও চাহিদা, কারণ হচ্ছে লৌহ ইস্পাত শিল্পের
চাহিদা আমরা প্রত্যেকেই জানি, এখানে ছোট্ট ছুঁচ যেটা জামা কাপড় সেলাই করি তার থেকে বৃহৎ যন্ত্রপাতি তৈরি করতে প্রতিটা পর্যায়ে আমাদের লোহার ব্যাপক চাহিদা লক্ষ্য করে স্বাভাবিক বাজার তো আমাদের আছেই। তাহলে এটা আমাদের উল্লেখ করব। মূলধন, লৌহ ইস্পাত শিল্পের জন্য প্রয়োজনীয় মূলধন আমরা পেয়ে থাকি সরকারি আর বেসরকারি উদ্যোগে ব্যাংকের সহযোগিতা থেকে সুবিধা পেয়ে থাকি। তারপর হচ্ছে আমাদের জলের সুবিধা, কারণ যে কোনো শিল্প স্থাপন করতে গেলে জলের দরকার। তাহলে জল কোথা থেকে আমরা পাবো? দামোদর নদ থেকে পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্পের জন্য প্রয়োজনীয় আমাদের জলের যোগান পেয়ে থাকি। উন্নত পরিবহন, কারণ লৌহ ইস্পাত শিল্পের জন্য প্রয়োজনীয় পরিবহন ব্যবস্থা হিসাবে সড়ক পথে আর বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেমন আমাদের দক্ষিণ পূর্ব রেলপথ এবং গ্যাংটক রোড পাশেই রয়েছে, যেটা ন্যাশনাল হাইওয়ে আমরা বলছি, এর সহযোগিতা পেয়ে থাকি। তারপরে পয়েন্টটা করে বন্দরের সুবিধা, কারণ হচ্ছে যে আমাদের পূর্ব ভারতের সবথেকে বৃহৎ বন্দর হচ্ছে কলকাতা। তা কলকাতা বন্দরের মাধ্যমে লৌহ ইস্পাত শিল্প সামগ্রী বিদেশে রপ্তানি করা আর শিল্পের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আমদানিও করা হয়ে থাকে। তাহলে বাজার চাহিদা, মূলধন, জলের সুবিধা, উন্নত পরিবহন ব্যবস্থা, তারপর হচ্ছে সরকারি সুযোগ সুবিধা প্রসঙ্গ। এখানে দেখো আরও কিছু যে প্রসঙ্গটা আমাদের উঠে আসে সেটা হচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুতের যোগান, জলের সরবরাহ। লাস্টকালে পয়েন্টটা করলে সরকারি সহযোগিতা। এই পয়েন্টটা যে কোনো শিল্পে লাস্ট তোমার দিতেই হবে, কারণ যে কোনো জায়গায় দেখা শিল্প স্থাপন করতে গেলে সরকার যদি সহযোগিতা তোমাকে না করে, যে বিশাল জমির প্রয়োজন, তারপর সেখানে যে কারখানায় মূল কারখানায় যাবে রাস্তা তৈরি করে দিতে হয়, তারপর কারেন্টের যে ব্যবস্থাটা সমস্ত সরকারের সহযোগিতা ছাড়া কিন্তু করা যায় না। তাই সরকারি সহযোগিতা পয়েন্ট এখানে উল্লেখ করতে হবে। ঠিক আছে, তাহলে পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণটা এখানে আলোচনা করলাম। কিন্তু প্রথমে ভূমিকার মধ্যে যেটা লিখবে যে পশ্চিমবঙ্গের সর্বপ্রধান শিল্পের মধ্যে অন্যতম হচ্ছে সেটা হচ্ছে লৌহ ইস্পাত শিল্প। ভূমিকাটা জাস্ট বলছি। আর পশ্চিমবঙ্গের কোথায় কোথায় আছে? দুর্গাপুর, বার্নপুর, কুলটি প্রভৃতি সংলগ্ন অঞ্চলেতে গড়ে উঠেছে পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্প। এবার তারপর তুমি গড়ে ওঠার কারণ পয়েন্ট করে এই পয়েন্টগুলো পরপর তুমি বর্ণনা করে দিলে, কিন্তু বেশি বর্ণনা করবে না, 2 লাইনে বেশি বর্ণনা করতে যাবে না। ঠিক আছে, আর শেষে তাকে এর সঙ্গে একটা প্রশ্ন করতে হবে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্পের আমাদের সমস্যা এবং হচ্ছে সমাধান। তাহলে পশ্চিমবঙ্গে যখন লৌহ ইস্পাত শিল্প দেখো আলোচনা করছি, এর সমস্যার মধ্যে দেখো যেটা সমস্যা কিন্তু এখানে 2 নম্বরে দেয়, আর সম্ভাবনাটা 2 নম্বরে। তাহলে পরের প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্পের সমস্যা ও সম্ভাবনা আলোচনা করব। তাহলে এখানে দেখো এখান থেকে আমরা সমস্যা পেয়ে যাব। একটা হচ্ছে আমাদের লৌহ ইস্পাত শিল্পের জন্য প্রয়োজনীয় উন্নত কোক কয়লার অভাব। তাহলে সমস্যাটা হচ্ছে কোক কয়লা হচ্ছে যে কয়লাতে তাপের পরিমাণটা বেশি পাওয়া যায়, ধোঁয়াটা কম হয়। লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কোক কয়লা পাওয়া যায় না। তারপর হচ্ছে আনুষঙ্গিক কাঁচামালের অভাব লক্ষ্য করা যায়। লৌহ ইস্পাত শিল্পের জন্য যে পরিমাণে বিদ্যুতের দরকার সেই বিদ্যুতের অভাব লক্ষ্য করা যায়। সমস্যার মধ্যে একটা লাগবে ওয়াগনের অভাব, রেলের ওয়াগন, অর্থাৎ যার মাধ্যমে আমরা লৌহ ইস্পাত সামগ্রী তৈরি করে যে বন্দরে পাঠাবো কিংবা সড়কপথের মাধ্যমে কোনো বাজারে পাঠাবো, প্রয়োজনীয় আমাদের ওয়াগন আমাদের পাওয়া যায় না, এইটা। তারপর হচ্ছে মূলধন, লৌহ ইস্পাত শিল্পের জন্য যে প্রয়োজনীয় মূলধন বা যে অর্থের প্রয়োজন, যে টাকা পয়সা আমরা বলে থাকি, সেটা অনেক সময় বিভিন্ন কারণে বিভিন্ন বাধার সম্মুখীন হয়ে ঠিকমতো যোগান পাওয়া যায় না। তারপর যে জলের সুবিধা, বর্তমানে দিনের পর দিন দেখো বৃষ্টির পরিমাণ আমাদের কমে আসছে। তাহলে সব সময় অনেক ক্ষেত্রে দেখবেন নদ নদীর মধ্যে জলের যে আমার আগে যে প্রাচুর্যতা পেতাম এখন সেটা লক্ষ্য করা যাচ্ছে না। তাহলে জলের যোগানটাও একটা বিশাল পরিমাণে সুবিধা সৃষ্টি হচ্ছে। উন্নত পরিবহন ব্যবস্থা, অর্থাৎ যখন কোনো আমাদের উৎপাদিত পণ্য সামগ্রী আমরা বাজারে পাঠাচ্ছি, যাওয়ার সময় যে বিভিন্ন রকমের ট্রাফিক জ্যাম থেকে আরম্ভ করে বন স্ট্রাইক ইত্যাদি সমস্যার সম্মুখীন হয়ে বাধার সম্মুখীন হচ্ছে। বন্দরের অসুবিধাও এরকম লক্ষ্য করা যায়। যে সবসময় জাহাজকে ফেরিয়ে যে মালপত্র সেখানে আমদানি রপ্তানি করব, তাহলে পর্যাপ্ত পরিমাণে আমাদের প্রয়োজন মতো সময় মতো আমাদের বন্দরেতে জাহাজেরও ঠিকমতো টাইমিং বা তাদের প্রাচুর্য লক্ষ্য করা যায় না। সরকারি সহযোগিতা বুঝতেই পারছো, এখন বিভিন্ন ধরনের রাজনৈতিক ঝুটঝামেলার ফলে কলকারখানা বিভিন্ন রকম বাধার সম্মুখীন হচ্ছে। তাহলে সমস্যাটা এর মধ্যে করে দিলে। ঠিক আছে, তাহলে সমস্যাটা আমরা অনেক পয়েন্ট থেকে আলোচনা করলাম। এবার হচ্ছে আমাদের সমাধান। লৌহ ইস্পাত শিল্পের সমস্যার সমাধানের জন্য দেখবে যাতে করে এই শিল্পটা বর্তমানে অদূর ভবিষ্যতে, এখন আলোচনা করছে সম্ভাবনা। তাহলে প্রশ্নটা প্রথমে আলোচনা করলাম সমস্যা,
ও সম্ভাবনা। এখন সম্ভাবনাটা আলোচনা করতেছি, কারণ দেখো পশ্চিমবঙ্গে লৌহ ইস্পাত শিল্পের আমাদের সম্ভাবনা যথেষ্ট পরিমাণ আমাদের উজ্জ্বল। কারণ হচ্ছে বিদেশে আমাদের কাঁচামালের পরিমাণ আগের তুলনায় অনেকটা আমাদের বেড়েছে, তাই দেশে শিল্পোন্নতি ঘটায় আমাদের অভ্যন্তরীণ চাহিদাটাও বেড়েছে। পার্শ্ববর্তী যে দেশগুলোতে লৌহ ইস্পাত শিল্পের বিকাশ না হয়, ভারতীয় লৌহ ইস্পাতের চাহিদাটাও সেখানে বেড়েছে। এছাড়া উন্নত কলাকৌশল আর উন্নত প্রযুক্তিবিদ্যা ব্যবহার করলে ভবিষ্যতের উৎপাদন ব্যয় আরও যে উৎপাদন ব্যয়টা কমে আসবে এবং তার সঙ্গে উৎপাদনেরটা বৃদ্ধি ঘটবে। আর বিদ্যুৎ সমস্যার সমাধান করে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই শিল্পে বিনিয়োগের জন্য শিল্পপতিদের উৎসাহ প্রদান করা হচ্ছে, তথা পশ্চিমবঙ্গ সরকারের প্রচেষ্টা একটা জমি ব্যাংক বা ল্যান্ড ব্যাংক তৈরির ব্যবস্থা হচ্ছে, যার মাধ্যমে শিল্পের প্রয়োজনীয় যে জমি এটা সহজেই পাওয়া যাবে এবং আকরিক লোহা ও কয়লার মতো দুটি গুরুত্বপূর্ণ কাঁচামাল পশ্চিমবঙ্গের কাছাকাছি অবস্থান করায় এই লৌহ ইস্পাত শিল্পের ভবিষ্যৎ আরও কিন্তু সম্ভাবনাময় হয়ে উঠেছে। শুধু তাই নয়, খড়গপুরে টাটা আমাদের মেটালস, আসানসোলে ভূষণ স্টিল, পুরুলিয়াতে শ্যাম স্টিল এর ছোট লৌহ ইস্পাত কারখানা তৈরি হয়েছে। এছাড়া হলদিয়া, বাঁকুড়া, আসানসোলে লৌহ ইস্পাতজাত দ্রব্য প্রস্তুতের কারখানা তৈরি হয়েছে। তাই সাম্প্রতিককালে জিন্দাল গোষ্ঠী শালবনীতে একটা বৃহদায়তন ইস্পাত কারখানা তৈরির কাজও হাতে নিয়েছে। তাহলে আমরা এই লৌহ ইস্পাত শিল্পের সমস্যা বা সম্ভাবনাটা আলোচনা করলাম, ভালো করে তোমরা এটা তৈরি করে নেবে। আর এই পর্যন্ত ডাকলাম, এটা ভালো করে তৈরি করে নেবে। ওকে। এমা এ